এক্সামিনেশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, এবারে আমরা আসছি নেক্সট জিনিসে, যেটা হচ্ছে যে বেসিক্যালি মানে সেটার বেসিসে যেন কোশ্চেন থাকে। কারণ একটা স্টুডেন্ট, একটা ছেলে বা মেয়ে যখন সে ওই এক্সামটাতে বসবে, তোমাদের যে ম্যাথামেটিক্সের নলেজটা রয়েছে সেই নলেজটা দিয়ে মোটামুটি ম্যাথামেটিক্যাল রিজনিং বা অ্যাপটিটিউড যা থাকে সেগুলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল আ গাইড টু লার্নার। আমি শ্রুপর্ণা চলে এসেছি আবারও একটা নতুন সেশনের সাথে। তোমরা আমার আগের সেশন থেকে সবাই জেনেই গেছো যে আমার এই চ্যানেল থেকে ইকোনমিক্সের ভিডিও যেরকম আপলোড হয় তার সাথে সাথে ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী এডুকেশন সাবজেক্টের ওপরে এবং জেনারেল পেপারের ওপরে ভিডিও আপলোড করা হবে এবং তার প্রসেসিং চলছে। ভীষণ তাড়াতাড়ি তোমাদের সামনে সেই ভিডিওসগুলো আসতে চলেছে। তবে তার আগে কিছু কথা শেয়ার করবার জন্যই আজকে একটা নতুন সেশনে আমি তোমাদের সামনে উপস্থিত। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ইউজিসি নেট কি। তো ইউজিসি নেট হচ্ছে একটা কম্পিউটার বেসড একটা টেস্ট এবং যেটা ইউজিসির সম্মতি নিয়েই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বছরে দুবার করে কন্ডাক্ট করে। একটা হচ্ছে জুন, একবার হচ্ছে ডিসেম্বরে। বাট ডিউ টু প্যান্ডেমিক লাস্ট ইয়ার কোনো রকম এক্সামিনেশন হয়নি। 2022-এ যে এক্সামিনেশন হবে তার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি বেরিয়ে গেছে এবং সমস্ত কিছু আই থিঙ্ক কমপ্লিটও হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ যারা ভাবছো যে ইউজিসি নেট এবছর জুনে বসবে তাদের অলরেডি ফর্ম ফিল আপও ডান। তবে আমি এখন যে কতগুলো কথা বলবো সেই কথাগুলো যারা ইন ফিউচার ভাবছো যে ইউজিসি নেটে বসবে তাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে ইউজিসি নেটে 82টা সাবজেক্টের ওপরে এক্সামিনেশন হয়। তো তুমি সেই সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো এবং তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে বিলং করো তাহলে 55% বা তার থেকে বেশি মার্কস থাকলে তুমি এই এক্সামিনেশনটাতে অ্যাপ্লাই করতে পারবে, এক্সামিনেশনটায় ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তুমি যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 50% বা তার থেকে বেশি মার্কস যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে থাকে তাহলে তুমি এই এক্সামিনেশনটাতে বসতে পারবে। তো এটা গেল ইউজিসি নেট এক্সামিনেশনে বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমি যেখানে আসবো সেটা হচ্ছে যে আমি যখন ইউজিসি নেট ক্র্যাক করে ফেলবো তখন আমি কি করতে পারবো। তখন যেহেতু ইউজিসি নেট অল ইন্ডিয়া বেসিস একটা এক্সামিনেশন, সেই জন্য তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গারই কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যেরকম অ্যাপ্লাই করতে পারবে ঠিক তার সেই রকমই তুমি পিএইচডিতেও তুমি অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব যে নেট এবং সেট। আমি অনেকবার অনেককে বলতে শুনেছি নেটের প্রিপারেশনের সাথে সাথে সেটের প্রিপারেশন নেওয়া যায় না। তবে সেটা সম্পূর্ণভাবে একটা ভুল কনসেপ্ট, কারণ আমাদের অনেকেরই ধারণা থাকে না দুটো জিনিস সেম না একটু আলাদা। তবে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ফুল ফর্মগুলো কি। সো নেটের ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো সেখান থেকে বুঝতে পারছো এক্সামটা অল ইন্ডিয়া বেসিসে হয় এবং স্টেটের যে এক্সাম সেট বলে যে এক্সামটা, যেটার ফুল ফর্ম হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেই এক্সামিনেশনটা হয় হচ্ছে স্টেট ওয়াইজ। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সেস। তবে সিলেবাস, কোশ্চেন অ্যান্সার্সের প্যাটার্ন এগুলো কিন্তু মূলত দুটো এক্সামের জন্যই সেম এবং দুটো এক্সামের জন্য প্রিপারেশন একই সাথে নেওয়া যায় বলেই আমার মনে হয়। এবার আমি চলে আসছি নেক্সট কনসেপ্টে, যেটা আমাদের ভীষণভাবে দরকার, যে কম্পিউটার বেসড যে এই টেস্টটা হচ্ছে সেই টেস্টটা কতক্ষণ ধরে হয়, এর মাঝখানে কোনো ব্রেক টাইম থাকে কি না, এবং এই যে টেস্টটাতে কোন কোন পেপার নিয়ে বা কতগুলো প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর মার্কস কত করে থাকে। তো মূলত কম্পিউটার বেস যে নেট এক্সামিনেশন সেটা 3 ঘন্টা ধরে হয় এবং এটা পুরোটাই কম্পিউটারে হয়, এটা তো বুঝতেই পারছো। এবং এটার মাঝখানে দুটো পেপারের এক্সামের মাঝখানে কোনো রকম কোনো ব্রেক বা গ্যাপ থাকে না। পেপার 1 যেটা জেনারেল পেপার আমরা বলি, সেই জেনারেল পেপারে 50টা প্রশ্ন থাকে, নাম্বার অফ কোশ্চেন্স থাকে 50 এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 মার্কস করে। তো 50 × 2 তার মানে হচ্ছে 100 নম্বরের প্রশ্ন
প্রশ্ন থাকে। আর পেপার 2 যার যেটা সাবজেক্ট, যেই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তো সেই সাবজেক্টে যে সিলেবাস তার উপরে 100টা প্রশ্ন থাকে। সো নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100 এবং প্রত্যেকটা প্রশ্নের সেমই, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্কস করে। সো 100 into 2 দ্যাট মিনস 200। সো 100 প্লাস 200 দ্যাট মিনস 300 মার্কসের এক্সামিনেশন হয় এবং 3 আওয়ার্সের হয়। তো বুঝতেই পারছো সেখানে টাইম ম্যানেজমেন্ট কোন লেভেলে গিয়ে দরকার হয় এই এক্সামিনেশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, এবারে আমরা আসছি নেক্সট জিনিসে, যেটা হচ্ছে বেসিক্যালি সিলেবাসটা কি। তো আগেই বললাম দুটো পেপার, একটা হচ্ছে জেনারেল পেপার আর একটা হচ্ছে সাবজেক্ট পেপার। তো সিলেবাসে যাচ্ছি। তো সিলেবাসটা এখানে যখন ব্রডলি আমি পুরো সিলেবাসটাকে এখানে দিতে পারিনি, তার কারণ সেখানে প্রচুর ইন ডিটেলিং আছে, অনেক সাব চ্যাপ্টার সাব টপিকস আছে। আমি শুধু মেন ইউনিটের নামগুলো এখানে মানে তোমাদের সামনে এখানে তুলে ধরেছি এবং সেখানে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে তার সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। ইন ডিটেল তোমাদের যদি জানতে হয় যে সিলেবাসটা কি পেপার 1 বা পেপার 2 এডুকেশনে, তো সেক্ষেত্রে তোমরা ইউজিসির যে ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা ওদের সিলেবাসটা পেয়ে যাবে এবং তোমরা যদি সেটা না পাও তাহলে আমাকে তোমরা যদি ইনফর্ম করো, আমিও তোমাদের কমেন্ট সেকশানে সেই ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের ফাইলটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি। তো পেপার 1-এর মধ্যে আমাদের মূলত যেগুলো 10টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হয়। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। বুঝতেই পারছো যে অ্যাজ আ টিচার হতে গেলে বা তোমার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দরকার, যে ক্রাইটেরিয়াসগুলো দরকার, তুমি কোন মেথডে পড়াবে, তুমি কিভাবে পড়াবে এবং কোন সমস্ত জিনিস তো একই মেথডে পড়ানো যায় না, ডিফারেন্ট মেথডে পড়াতে হয়, সেগুলোর কী কী অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো নিয়ে আমরা মূলত এখানে ডিসকাস করব। পরের যে চ্যাপ্টার, পরের যে ইউনিট সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। যেহেতু এই ইউজিসি নেটের এক্সামটা পুরোটাই রিলেটেড হচ্ছে রিসার্চের সাথে, তো তার জন্য রিসার্চ করতে গেলে আমাদেরকে কিভাবে সব কিছুকে প্রিপেয়ার করতে হবে, একটা রিসার্চের শুরুতে আমাদের কীভাবে প্ল্যানিং করা উচিত, কিভাবে পুরো প্রসেসটাকে একদম এন্ড অবধি এগিয়ে নিয়ে যেতে হবে, এই পুরো প্রসেসটা নিয়ে কিন্তু এখানে মূলত কথা বলা হবে। তো আমরা থার্ড ইউনিটে যাচ্ছি। থার্ড ইউনিট হচ্ছে কম্প্রিহেনশন। ওকে, সো যে কোনো কম্পিটিটিভ এক্সামে কম্প্রিহেনশনটা কিন্তু থাকেই। কম্প্রিহেনশনটা বেসিক্যালি চেক করা হয় আমাদের ইংলিশের স্টক অফ ওয়ার্ডস, আমাদের ভোকাবুলারি স্কিলস কীরকম আছে, আর ইংলিশের যে বেসিক নলেজ সেটাকে জাজ করার জন্য কম্প্রিহেনশনটা আমাদেরকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে আমাদের। তো মূলত এটাই। তো এখানে বেসিক্যালি একটা ছোট প্যাসেজ থাকবে এবং তার রেসপেক্টে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে, কিছু প্রত্যেকটাই এমসিকিউ তো হবেই, আর কিছু সিনোনিম অ্যান্টোনিমস জাতীয় কোশ্চেন থাকে অনেক সময় কোশ্চেন পেপারে। তো এগুলোই বেসিক্যালি থাকে, আর কিছু সেরকম থাকে না এবং ভীষণ টাফ কিছু যে থাকে তা কিন্তু নয়, ভীষণ ইজি একটা প্যাটার্নে আর ভীষণ ইজি কিছু প্যাসেজই কিন্তু থাকে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ফোর্থ ইউনিট, সেটা হচ্ছে কমিউনিকেশন। আমরা সবাই জানি যে টিচিং প্রফেশনটার সাথে কমিউনিকেশন কতটা তার ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো উইদাউট কমিউনিকেশন টিচিং কিন্তু একেবারেই পসিবল নয়। তো সেক্ষেত্রে কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, কমিউনিকেশনের কী কী কম্পোনেন্টস থাকে, এই যে বিষয়গুলোকে নিয়ে মূলত আলোচনা করা হয় এবং যে খুব কমিউনিকেশনের দিক থেকে যে খুব ভালো তার কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যে কমিউনিকেশনের দিক থেকে একটু পিছিয়ে তারও কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস থাকে। তো সেগুলো নিয়েই মূলত ডিসকাস করা হচ্ছে এই ফোর্থ ইউনিটটাতে। এবং পরে আমরা তো দেখতেই পাবো যে যখন ভিডিওসগুলো আসবে সেখানে কমিউনিকেশনের মধ্যে কী কী টপিক সাব টপিক ওখানে ইনক্লুড করা হয়েছে। তো দেন আমরা চলে যাচ্ছি আমাদের ফিফথ ইউনিটে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। তো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আমার মনে হয় ইংলিশ আর ম্যাথসের একটু বেসিক নলেজটা প্রত্যেকটা স্টুডেন্টের কীরকম আছে সেটাকে একটু জাজ করা হয় এবং তার জন্যই এই ধরনের টপিকগুলো জেনারেল পেপারের মধ্যে ইনক্লুড করা হয়। তো এখানে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের মধ্যে ভীষণ ইজি কিছু ম্যাথামেটিক্স থাকবে, কিছু লজিক্যাল রিজনিং থাকবে এবং যেগুলো মোটামুটি তোমরা আপ টু 10 অবধি যেসব ম্যাথসগুলো করেছো
সেগুলোই থাকে, এর থেকে কোনো হায়ার ম্যাথস কিছু থাকে না। তো তোমরা যারা এডুকেশনে যেহেতু ইউজিসি নেট দিতে চলেছো, তারা হয়তো 11-12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো সেক্ষেত্রে আপ টু 10 অবধি তোমাদের যে ম্যাথামেটিক্সের নলেজটা রয়েছে সেই নলেজটা দিয়ে মোটামুটি ম্যাথামেটিক্যাল রিজনিং বা অ্যাপটিটিউড যা থাকে সেগুলো তোমাদের হয়ে যাবে, এবং সেই বিষয়গুলোকে নিয়ে এখানে মূলত একটু ডিসকাস করা হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 6th ইউনিটে। 6th ইউনিট হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা একটু রিলেটেড টু দ্য ফিলোসফি, ঠিক আছে। যদিও এটা জেনারেল পেপারেই রয়েছে, কিন্তু জেনারেল পেপারে থাকলেও এটা একটু ফিলোসফি ওরিয়েন্টেড একটা চ্যাপ্টার। তো এখানে একদম বেসিক কিছু নলেজ ফিলোসফির এখানে বলা হয়েছে, ডিসকাস করা হয়েছে। তো এটা একটু থিওরি বেসড একটা চ্যাপ্টার, এখানে খুব একটা বুঝতে তো হবেই, তবে মুখস্থ করলে হবে না, অবশ্যভাবেই বুঝে মুখস্থ করতে হবে। কিন্তু তাও বলবো এই চ্যাপ্টারটা থিওরি বেসড, যেরকম কম্প্রিহেনশন বা ম্যাথামেটিক্যাল যে অ্যাপটিটিউডের যে ইউনিটটা, ডেটা ইন্টারপ্রিটেশন আছে নেক্সট চ্যাপ্টার, তো এগুলো যেরকম থিওরি বেসড নয়, এগুলো প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার। বাট এই লজিক্যাল রিজনিং হচ্ছে একটা থিওরি বেসড একটা চ্যাপ্টার, যেটা রিলেটেড আমি বললাম যে ওই ধরনের নলেজের সাথে। নেক্সট আমরা যাব ডেটা ইন্টারপ্রিটেশন। তোমরা তো এটা খুব ভালো করেই জানো, এবং সবাই মোটামুটি তোমরা প্রচুর কম্পিটিটিভ এক্সাম দাও, তো সেখানে এগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে রিলেটেড। তো এটা আমার এখানে বলার মতন কিছু নেই, যখন ভিডিওসগুলো আসবে তখন আমরা এক্সাম্পলগুলো পাবো, এক্সাম্পলের সাথে আমার মনে হয় ডেটা ইন্টারপ্রিটেশনটা করা অনেক বেশি ইজি হবে, এখানে শুধু ডেটা ইন্টারপ্রিটেশন সম্পর্কে বলা। তো নেক্সট আমরা যাচ্ছি, এবং এই 3টে চ্যাপ্টারই কিন্তু লাস্টে 3টে চ্যাপ্টার, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, আইসিটি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন সিস্টেম, এই চ্যাপ্টারগুলো কিন্তু মূলত থিওরি বেসডই চ্যাপ্টার। তো এগুলোকে পড়তে হবে, বুঝতে হবে, এখানে ম্যাথামেটিক্সের খুব একদমই জায়গা নেই, সেজন্যই বললাম যে থিওরি বেসড চ্যাপ্টার। অনেকে ম্যাথসকে ভয় পাও, তবে ম্যাথসকে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ম্যাথস যেগুলো থাকে সেগুলো খুব কমন ম্যাথস থাকে, যেগুলো তোমরা আপ টু 10 অবধিই করেছো, এরপরে কোনো হায়ার ম্যাথামেটিক্স কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সামেই আমার মনে হয় না থাকে বলে। বেসিক হচ্ছে আপ টু 10 অবধি ম্যাথসটাই। তো এই চ্যাপ্টার্সগুলো ভীষণই থিওরি বেসড চ্যাপ্টার, এগুলোকে ভালো করে পড়তে হবে, এবং তার প্রচুর ইন ডিটেল ডিসকাশন হবে আমাদের ভিডিওসগুলোতে। তো নেক্সট আমি চলে যাচ্ছি পেপার 2 এর যে সিলেবাস সেখানে। পেপার 2 এর যে সিলেবাস আছে, তো একই কথা আবারও বলবো যে এখানে প্রচুর ইন ডিটেলিং আছে, তবে আমি শুধু ইউনিটের নামগুলো এখানে হাইলাইট করেছি। তো ফার্স্ট সেটা হচ্ছে এডুকেশনাল স্টাডিজ। সো এডুকেশনাল স্টাডিজটা বেসিক্যালি রিলেটেড টু দ্য ফিলোসফি অফ এডুকেশন, ঠিক আছে। তো সেখানে যেরকম বুদ্ধিজম আছে, জৈনিজম আছে, যেখানে আমাদের ন্যায়শাস্ত্র, এই সমস্ত জায়গাগুলো, সাংখ্য ফিলোসফি, এই সমস্ত জিনিসগুলো এখানে মোটামুটিভাবে ইনক্লুড করা হয়েছে এই ইউনিটটাতে। সো আমরা সেকেন্ড ইউনিটে যাচ্ছি। সেকেন্ড ইউনিটটা হচ্ছে হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন। তো দেখো, একটা কথা খুব সত্যি কথাই, সেটা হচ্ছে যে আমরা যে অনেক সাবজেক্ট পড়ি না, তো এগুলো কিন্তু ওরকমভাবে কোনো মানে পার্টিকুলারলি কোনো সাবজেক্ট হিসেবে কিন্তু কোনো সময় ছিল না, ঠিক আছে। তো আমরা আমাদের সুবিধের জন্য ওই জিনিসগুলোকে আমরা আলাদা আলাদা কতগুলো ভাগে ভাগ করেছি, এবং সেখানে কতগুলো সাবজেক্টকে নাম দিয়েছি। তো তাই জন্য আমাদের সামনে কিন্তু অনেকগুলো সাবজেক্ট, কিন্তু একটু ভাবলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু মানে কি বলবো, ওতপ্রোতভাবে জড়িত। যেরকম আমরা প্রথম থেকেই জানি যে যেরকম হিস্ট্রি তুমি যদি না জানো, হিস্ট্রি তোমাকে জানতেই হবে, যে কোনো সাবজেক্টের সাথেই হিস্ট্রির সম্পর্ক রয়েছে। আমরা যখন ইকোনমিক্স পড়েছি তখন আমরা দেখেছি যে সেখানেও কিন্তু ইকোনমিক্সের সাথেও হিস্ট্রির রিলেশন আছে, ইকোনমিক্সের সাথে ম্যাথসের রিলেশন আছে, ইকোনমিক্সের সাথে স্ট্যাটিস্টিক্সের রিলেশন আছে, ইকোনমিক্সের সাথে ফিজিক্সের রিলেশন আছে, সব কিছুর সাথে কিন্তু ইকোনমিক্সের রিলেশন আছে। তো বেসিক
বেসিক্যালি এটা হচ্ছে পুরোটা একটা নলেজটাকে আমরা যখন গ্যাদার করছিলাম, নলেজটাকে আমরা যখন ইনহেরিট করছি, তখন আমরা একবারে তো সমস্ত নলেজটাকে ইনহেরিট করা পসিবল হয় না। তার জন্য আমরা কি করেছি, অনেকগুলো ভাগে ভাগ করেছি এবং সেইখানে বিভিন্ন রকম সাবজেক্টের নাম হয়েছে, কোনোটা হিস্ট্রি, কোনোটা বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু প্রত্যেকের সাথে রিলেটেড। এখানে তুমি দেখতে পাবে ইকোনমিক্স অফ এডুকেশন। তোমরা সবাই জানো যে আমি এডুকেশন সাবজেক্টে আমি পরে মাস্টার্স করেছি, কিন্তু যেহেতু প্রথমে আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছিলাম, তখন আমার ধারণা ছিল না যে ইকোনমিক্সের সাথে এডুকেশন কতটা রিলেটেড। কিন্তু আমি যখন পরবর্তীতে এডুকেশন নিয়ে পড়েছি, ইকোনমিক্সেও আমাদের একটা পোর্শন ছিল যেখানে ইকোনমিক্স এডুকেশনের সাথে কতটা রিলেটেড, ঠিক সেরকমই এডুকেশন যখন পড়েছি দেখেছি এডুকেশনের সাথে ইকোনমিক্স কতটা রিলেটেড। তো ইকোনমিক্স একটা অন্য ঘরানার একটা সাবজেক্ট, এডুকেশন একটা অন্য ঘরানার সাবজেক্ট, কেউ ভাবতেই পারবে না ইকোনমিক্সের সাথে এডুকেশনের রিলেশন আছে। একদম তাই, ইকোনমিক্সের সাথে এডুকেশনের রিলেশন আছে। সেখানে কি রিলেশন আছে এবং তার পেছনে কিছু থিওরি আছে, কিছু মডেল আছে, সেগুলোকে আমরা এখানে এই চ্যাপ্টারটাতে মূলত ডিসকাস করব। তার সাথে সাথে এডুকেশনের যে হিস্ট্রি, তোমরা কোঠারি কমিশনের নাম ভীষণ কমন বলে আমি এটা বললাম, কোঠারি কমিশনের নাম পড়েছো বা জানো, কিন্তু তার সাথে ইউনিভার্সিটি কমিশন রয়েছে, সেখানে অনেকগুলো কমিশন রয়েছে এবং সেই ন্যাশনাল নলেজ কমিশন, এছাড়াও প্রচুর লজ, তো সেগুলোকে নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি ডিসকাস করতে চলেছি। থার্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস। তো এই লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস চ্যাপ্টারটা পুরোটা রিলেটেড টু দ্য সাইকোলজি পার্ট অফ দ্য এডুকেশন। তো এমনভাবে ইউজিসি নেটের সিলেবাসটাকে ক্রিয়েট করা হয়েছে যেখানে প্রত্যেকটা পোর্শনের থেকে কিছু কিছু করে নলেজ যেন ওটার মধ্যে, মানে সেটার বেসিসে যেন কোশ্চেন থাকে। কারণ একটা স্টুডেন্ট, একটা ছেলে বা মেয়ে যখন সে ওই এক্সামটাতে বসবে, তখন তার যেরকম ফিলোসফিক্যাল নলেজও যেমন এডুকেশনে থাকা উচিত, তার সাথে সাথে ইকোনমিক্যাল নলেজ যেরকম এডুকেশনে থাকা উচিত, তার সাথে সাথে তার সাইকোলজিক্যাল, একটা স্টুডেন্টের মন বোঝার জন্য স্টুডেন্টের সাইকোলজিটাকে বোঝা উচিত। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার সামনে সেম নয়, তোমরাও যারা, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকের ডিফারেন্ট কিন্তু মেন্টালিটি, তো আমাকে সেটা বুঝতে হবে। তো সেটাও কিন্তু টিচারের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো, একটা খুব, ওই গুণটা না থাকলে কিন্তু খুব চাপ। কারণ প্রত্যেককে কিন্তু তুমি একই লজিকে বোঝালে প্রত্যেকজন কিন্তু একই সেম লজিকে একটা জিনিসকে বুঝতে পারবে না। তো এই চ্যাপ্টারটা পুরোটাই সাইকোলজি রিলেটেড এবং এর পিছনে প্রচুর মডেল, প্রচুর থিওরি, সেগুলো বিভিন্ন এডুকেশনিস্টরা দিয়েছেন, সাইকোলজিস্টরা দিয়েছেন, সেগুলোই আমরা মূলত আলোচনা করবো এবং ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট, আমি তো এটা বলতেই পারি। পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে টিচার এডুকেশন। তো নামটা থেকেই বুঝতে পারছো যে টিচার রিলেটেড সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করা হবে, টিচারের ক্যারেক্টারিস্টিক্স। তো টিচার হতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলোকে ক্রস করে যেতে হয়, সেখানে তোমরা সবাই জানো যে আমাদের বিএড করতে হয়, প্রাইমারি সেকশনে ঢোকার জন্য ডিএলএড করতে হয়। তো এই বিষয়গুলো, সেখানে কী কী সাবজেক্ট পড়ানো হয়, কী কী পেপার পড়তে হয়, এই সমস্ত প্রচুর বিষয় নিয়ে এই ফোর্থ ইউনিটটাকে ডিসকাস করা হবে। ফিফথ যে ইউনিটটা সেটা হচ্ছে কারিকুলাম স্টাডিজ। তো কারিকুলাম স্টাডিজে কারিকুলাম ডেভেলপমেন্ট, কারিকুলাম কি, কারিকুলাম কিভাবে ডেভেলপ করা উচিত এবং সেখানে কোন কোন ক্রাইটেরিয়াগুলো রাখা উচিত, এবং এর পিছনেও কিছু মডেল যারা এডুকেশনিস্ট রয়েছেন তারা দিয়েছেন। তো সেই মডেলসগুলো, সেই থিওরিজগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। নেক্সট আমরা চলে যাচ্ছি সিক্সথ ইউনিট, এবং এখানেও বলে রাখি 10টাই কিন্তু চ্যাপ্টার আছে। জেনারেল পেপারে যেরকম 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই জেনারেল পেপারের জন্য 5টা করে প্রশ্ন আসে এবং 5টা প্রশ্নের মার্কস হচ্ছে 10। সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 মার্কস করে কিন্তু কোশ্চেন আসবে। তো জেনারেল পেপারের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট, বাট এই পেপারের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে 10টা চ্যাপ্টার, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে এই মার্কসের কোশ্চেন আসবে সেটা খুব একটা বলা যায় না। সেটা থেকে মানে এখানে ইকুয়াল ইম্পর্টেন্সই, কিন্তু কোশ্চেন কোথা থেকে, হয়তো কোনো জায়গা থেকে 6টা আসতে পারে, কোনো জায়গা থেকে 4টে আসতে পারে, সেটা আমরা বলতে পারবো না।
তবে সবগুলো চ্যাপ্টারকেই কিন্তু কভার করা হবে এবং সবগুলো চ্যাপ্টারকে কভার করেই কোশ্চেনটা রেডি করা হয়। যে সিক্সথ চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, রিসার্চ ইন এডুকেশন, এবং এটা পুরোটা বলবো পুরোটাই রিলেটেড টু রিসার্চের সাথে, নাম থেকেই বুঝতে পারছো রিসার্চের যা যা জিনিস আছে, রিসার্চ বলতে কি বোঝায়, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কি, রিসার্চ করতে গেলে আমাদের কী কী জিনিস দরকার, এবং তার পিছনে প্রচুর ইন ডিটেলিং আলোচনা তো আছেই, এবং তাছাড়াও স্ট্যাটিস্টিক্স ভীষণভাবে রিসার্চের সাথে কিন্তু আমাদের প্রচণ্ডভাবে একটা রিলেশন রয়েছে স্ট্যাটিস্টিক্সের। তো স্ট্যাটিস্টিক্সের যে পোর্শনটা এডুকেশনে পড়ানো হয়, এডুকেশন সাবজেক্টটা পড়তে গেলে পড়ানো হয়, সেই পোর্শনটা মূলত এই চ্যাপ্টারটার মধ্যে ইনক্লুড করা হয়েছে, কারণ সেটাও কিন্তু একজন স্টুডেন্টের জানতে হবে। যেরকম ইকোনমিক্স জানতে হবে যে এডুকেশন পড়ছে, সেরকমভাবে তাকে কিন্তু স্ট্যাটিস্টিক্সটাও জানতে হবে, কারণ এই সাবজেক্টটার সাথে এই সাবজেক্টেরও একটা ভীষণ ভালো সম্পর্ক, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। নেক্সট যে চ্যাপ্টার চারটে আছে, পেডাগজি, টেকনোলজি ইন অ্যান্ড ফর এডুকেশন, এডুকেশনাল ম্যানেজমেন্ট, ইনক্লুসিভ এডুকেশন, এই প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পেডাগজি অ্যান্ড্রাগজি আমি জাস্ট একটা বলছি, এটা বেসিক্যালি সায়েন্স অফ টিচিং, যে তুমি কিভাবে পড়াবে, কিভাবে পড়ালে স্টুডেন্টের কাছে ওই বিষয়টা, ওই টপিকটা ভীষণ ভালোভাবে তুমি প্রেজেন্ট করতে পারবে। তার জন্য কিন্তু টিচারদের একটা প্রি প্ল্যানিং থাকে পড়ানোর আগে, তো সেটাই মূলত হচ্ছে পেডাগজি। আর অ্যান্ড্রাগজি হচ্ছে যখন অ্যাডাল্ট এডুকেশনের জন্য সেই একই ভাবনাটা করা হয়, সেটাই অ্যান্ড্রাগজি। অ্যাসেসমেন্ট তো বুঝতেই পারছো, আমাদের স্কুলে ফর্ম্যাটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট, অনেক রকমের অ্যাসেসমেন্ট হয়। অনেক সময় অনেক স্কুলে এরকমও এক্সাম হয় যে আমার একটা স্টুডেন্টদের মধ্যে কী কী উইকনেস রয়েছে, সেই উইকনেসগুলোকে খোঁজার জন্যও কিন্তু অনেক স্কুলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হয়ে থাকে, কারণ তাহলে টিচাররা বুঝতে পারবে যে এই স্টুডেন্টের ক্ষেত্রে এখানে প্রবলেম আছে, তাহলে আমি এই জায়গায় প্রবলেমটাকে কিওর করবার চেষ্টা করব। এইগুলোকে নিয়েই মূলত সেভেন্থ যে ইউনিটটা আছে সেটা ডিসকাস করা হবে, ভীষণ ইন্টারেস্টিং। আবারও বলছি, এইথ চ্যাপ্টারটা টেকনোলজি ইন অ্যান্ড ফর এডুকেশন, সেটা রিলেটেড টু টেকনোলজি, যেখানে কম্পিউটার, বিভিন্ন কম্পিউটার বেসড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো এডুকেশনকে কীভাবে হেল্প করছে। তাছাড়া ইনক্লুসিভ এডুকেশন মানে বুঝতেই পারছো আমাদের যে কিছু স্পেশাল চাইল্ড রয়েছে আমাদের চারিদিকে, তো স্পেশাল চিলড্রেনদের কথা মাথায় রেখে আগে তাদেরকে একটা সেপারেট জায়গায় পড়াশোনা করানোর ব্যাপার ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সেটা অমিট হয়ে গেছে, এবং ওই স্পেশাল চিলড্রেনদেরকেও নর্মাল চিলড্রেনদের সাথে একসাথে বসিয়ে পড়াশোনা করার যেই মডেলটা এসেছে সেটা বা এখন আমাদের চলছে, সেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, এবং তার জন্যও টেকনোলজি কিন্তু অনেক হেল্প করেছে। যেমন ধরো, আমি খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি, যাদের কানে শুনতে পায় না, একটা প্রবলেম রয়েছে, তাদের যে ইয়ার এডগুলো দেওয়া হচ্ছে, সেটা দিলে কি হচ্ছে, স্টুডেন্টটা ওই ইয়ার এডটা, ওই টেকনোলজিটা যদি তাকে ইউজ করানো হয় তাহলে সে কিন্তু শুনতে পাচ্ছে, এবং তাকে কিন্তু এই নর্মাল বাচ্চাদের সাথে একই সাথে পড়ানো হচ্ছে, তাকে তার জন্য কিন্তু আলাদা কোনো স্কুলের দরকার হচ্ছে না। তো টেকনোলজি কিন্তু এখানে হেল্প করেছে। তো এই চ্যাপ্টারটাতে মূলত এই জিনিসগুলোকেই আলোচনা করা হবে। আর নাইনথ যে ইউনিটটা সেটা এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, লিডারশিপ। তো কিভাবে তুমি এডুকেশনালের যে এডুকেশনাল সিস্টেমটা যেটা, সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে, কিভাবে তুমি সেখানে অ্যাজ আ লিডার কাজ করবে, একজন লিডার হতে গেলে তার কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, তার মধ্যে কোন জিনিসগুলো না থাকলে সে একজন ভালো লিডার হতে পারবে না, বিভিন্ন ধরনের লিডারশিপ মডেল রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। আর লাস্ট তো বলেই দিলাম ইনক্লুসিভ এডুকেশন, আই থিঙ্ক এটা ক্লিয়ার ইনক্লুসিভ এডুকেশন কী, এবং ইনক্লুসিভ এডুকেশন ছাড়াও ইনক্লুসিভ এডুকেশনের ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রিটা সেটাও জানতে হবে, ইনক্লুসিভ এডুকেশনের জন্য কী কী ভালো হচ্ছে, এবং তার জন্য প্রচুর মডেল এসেছে আমাদের এখন, যেখানে সবাইকে আমাদেরকে মানে শিক্ষার জগতের মধ্যে আনতে হবে, শুধু একটা পোর্শন অফ দ্য পিপলকে নিয়ে আসলে হবে না, সবাইকে নিয়ে আসতে হবে। এই যে তার জন্য প্রচুর গভর্নমেন্টের থেকে প্রচুর অনেক রকম প্রজেক্ট আছে, এবং ভীষণ কমন একটা প্রজেক্টের আমি নাম এই মুহূর্তে মনে পড়ছে, সেটা বলছি, সেটা হচ্ছে SSA, যেটা সর্বশিক্ষা অভিযান। তো সেটা তোমরা সকলেই জানো যে আর 15 বছর পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদেরকে মানে ফ্রিতে এডুকেশন দেওয়া হবে। তো এই যে জিনিসগুলোকে মূলত এই যে ইউনিটটাতে আছে, ইউনিটটাতে আমরা ডিসকাস করব। তো
আজকের মতন এখানে ভিডিওটাকে শেষ করছি। একটা কথা বলতে ভুলে গেছিলাম, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মতন এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই চেষ্টা করবে সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসার। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুবান্ধব পরিচিত মানুষজনদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অনেক বেশি করে সাবস্ক্রাইব করো যেন আমরা অনেকের মাঝখানে পৌঁছে যেতে পারি। এবং যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যাবার আগে আমার তরফ থেকে তোমাদের জন্য থ্যাংক ইউ।